আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচনের উপর মানুষের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ বলেন সিএসি। বিগত নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত বিতর্কিত কর্মকর্তাদের ভোটের দায়িত্বে না রাখার আশ্বাস। স্বৈরাচার পতনের পর দেশের মানুষ মুক্ত পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে ড্যাব সম্মেলনে তারেক রহমান। সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা। ইউনিস সরকারের 1 বছরে ব্যাংক খাত পুনরুদ্ধার, অর্থ পাচার প্রতিরোধ সহ বিধ্বস্ত অর্থনীতিতে ফিরেছে গতি। তবে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান হতাশাজনক। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় আরও 2 জন গ্রেফতার। মূল হোতা স্বাধীনের দায় স্বীকার। 15 আগস্টের মধ্যে চার্জশিট দেওয়ার আশ্বাস পুলিশ কমিশনারের। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হল কমিটির প্রতিবাদে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। প্রকাশ্যে ও গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার ঘোষণা উপাচার্যের। শুনছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্বাচনের উপর ভোটারদের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তার আশা, নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। সুষ্ঠু ভোট আয়োজনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ মোকাবেলায় কমিশন প্রস্তুত বলেও জানান সিএসি। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ভোটের 2 মাস আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে সিএসি বলেন, আইন কানুন মেনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন অঙ্গীকারবদ্ধ। বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল তাদেরকে বাদ দিয়ে নতুনভাবে সংযুক্ত করা হবে। পরে রংপুর বিভাগের 8 জেলার জেলা উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তার সাথে মতবিনিময় করেন নাসির উদ্দিন। আস্থা ফিরিয়ে আনা এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। মানুষ যে বিশ্বাস স্থাপন করা যে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, এই দেশের লোকজন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। 5 আগস্ট স্বৈর শাসক শেখ হাসিনার পতনের পর দেশের মানুষ মুক্ত পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলনে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, মানুষ সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। বিএনপিকে দেশবাসীর সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি প্রথম 31 দফার ঘোষণার মাধ্যমে রাষ্ট্র সংস্কার সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। 6 বছর পর মুক্ত পরিবেশে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলন। দেশের নানা প্রান্ত থেকে আসা চিকিৎসকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় এই সম্মেলন। লন্ডন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাস্থ্য খাতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সীমাহীন দুর্নীতি, অনিয়ম, লুটপাটের তথ্য তুলে ধরেন চিকিৎসক নেতারা। জুলাই অভ্যুত্থান সহ শেখ হাসিনা বিরোধী আন্দোলনে স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আহতদের চিকিৎসা দেয়ায় ডাক্তারদের ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার সবকিছু নিশ্চিত করতে হবে। পরে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান তিনি সহ পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে তার মা গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে যেভাবে চিকিৎসা দিয়ে গেছেন তার জন্য ডাক্তারদের কৃতজ্ঞতা জানান। 5 আগস্ট ফ্যাসিবাদের পতনের পর মানুষ নতুন করে স্বপ্ন দেখছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশবাসীর সেই প্রত্যাশা পূরণে বিএনপি নেতাকর্মীদেরই মূল দায়িত্ব নিতে হবে। 1 বছর আগে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ হঠাৎ করে, আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, সো আমার যখন অ্যাটাক হয়, যখন ক্লিয়ার হয়ে গেল আমার স্টেন্টিংটা করার পরে, তখন যেভাবে হঠাৎ করে দমটা ফিরে পেলাম আমি, ঠিক আমার কাছে মনে হয়েছে
5 তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে। তারপরে কিন্তু মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি একমাত্র দল যারা মানুষের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের 31 দফা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে। এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে তার 99% রিফর্ম এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় 2.5 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল। সংগঠনের সব ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। সিনিয়র নেতারা দলের 31 দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রান্তিক পর্যায়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর সবচেয়ে গুরুত্ব দেয়া হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিগত 1 বছরে দেশের ব্যাংক খাত পুনরুদ্ধার, উচ্চ মূল্যস্ফীতি কমানো, ডলারের সহজপ্রাপ্যতা, রিজার্ভ বৃদ্ধি, অর্থ পাচার প্রতিরোধ সহ বেশ কিছু অর্জন ডক্টর ইউনূস সরকারের সাফল্যের ঝুলিতে। সবশেষ মার্কিন পাল্টা শুল্ক হার 37% থেকে কমিয়ে 20% করার সফলতায় প্রশংসা কুড়িয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই সময় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই জ্বালানি খাতের উন্নয়ন ও কর্মসংস্থানে। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক অস্থিতিশীলতায় হচ্ছে না নতুন বিনিয়োগ। বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ধাক্কা বিধ্বস্ত দেশের অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তোলা। দুর্নীতি, অর্থ পাচারের মাধ্যমে ধ্বংস করা ব্যাংক খাতকে পুনরুদ্ধারে কোমর বেঁধে নামে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। আর্থিক খাত পুনরুদ্ধার, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ফেরানো, অর্থ পাচার রোধ ও পাচার করা টাকা ফিরিয়ে আনতে বেশ কিছু পদক্ষেপ নেয় সরকার। গঠন করা হয় আর্থিক খাতের দুর্নীতির অনুসন্ধানে শ্বেতপত্র কমিটি সহ কয়েকটি সংস্কার কমিশন। আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি ওই প্রশাসনিক সংস্কার, এরই মধ্যে যার সুফল মিলতে শুরু করেছে বলে জানালেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক গোলাম মুয়াজ্জেম। তিনি জানান, গেল 1 বছরে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের রপ্তানি আয় ও রিজার্ভ, কমেছে মূল্যস্ফীতিও। টাকার বিনিময় হার যেভাবে পড়ে যাচ্ছিল বা রিজার্ভ যেভাবে পতন শুরু হয়েছিল, সেইখান থেকে ঘুরে দাঁড়ানো এটা একটা উল্লেখযোগ্য অর্জন, এবং সেক্ষেত্রে রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানির একটা উচ্চ প্রবৃদ্ধি সেই জায়গায় একটা বড় ভূমিকা রেখেছে। ব্যাংক খাতের সংস্কারের শৃঙ্খলা ফিরেছে আর্থিক খাতে, যা দীর্ঘমেয়াদে অর্থ পাচার রোধ ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে জানান এই অর্থনীতিবিদ। এবার আমরা দেখেছি যে পরিবর্তিত প্রেক্ষাপটে ওই দেশগুলোর আমাদের সরকারকে সহযোগিতা করেছেন। ফলে যেটি হয়েছে যে অর্থ এখনো আমাদের প্রাপ্তি হয়নি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পাচারকৃত অর্থ চিহ্নিত করা গেছে, সম্পদ চিহ্নিত করা গেছে, কিছু কিছু ক্ষেত্রে এগুলোকে ফ্রিজ করা হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ভবিষ্যতে যারা অর্থ পাচার করার জন্য অনুবর্তী হবেন তাদের জন্য যে এক ধরনের সিগন্যাল সেটি দিচ্ছেন, সেটি আমার মনে হয় যে পরবর্তীতে নির্বাচিত সরকারের সময়কালে ওই সময়ের পরিবেশিত প্রেক্ষাপটে কেউ যদি অর্থ পাচারের কথা ভাবেন, তারা হয়তো অন্তত দুবার চিন্তা করবেন। তবে গত 1 বছরে অগ্রগতি হয়নি দেশের জ্বালানি খাত ও বৈদেশিক বিনিয়োগে। নতুন করে কর্মসংস্থান সৃষ্টিতেও অনেকটা পিছিয়ে অন্তর্বর্তী সরকার। ডলার ক্রাইসিস এগুলি অনেকটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য যে পলিসিগত সাপোর্ট সেটা কিন্তু আমরা পাইনি। বিনিয়োগ সহায়ক পরিবেশটি আসলে এই মুহূর্তে নেই। এমনকি রাজনৈতিক অনিশ্চয়তা এখানে আরেকটা বড় রকমের দোদুল্যমানতা তৈরি করেছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও রাজনৈতিক স্থিতিশীলতা বেশি জরুরি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারলে নির্বাচনী দায়িত্ব থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, ভোট সুষ্ঠু না হলে আবারও ভয়াবহ সংকটের দিকে যাবে দেশ।
প্রত্যেক নাগরিক যাতে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারে সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ধরে চলছে ভোটের প্রক্রিয়া। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এমন প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও ভোটারদের ভূমিকা বিষয়ে এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। নিরপেক্ষ নির্বাচন কমিশন চাচ্ছে, সেটাই জনগণের কারণেই চাচ্ছে। এই কমিশনটা হচ্ছে গাছের গোড়া যদি মজবুত না হয় আপনাদের শাখা ডালাপোলা কোনোটাই কখনো মজবুত হবে না। এতে প্রধান অতিথির বক্তব্যে আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে ইসিকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আপনি যদি প্রার্থীকে বহিষ্কার করার ক্ষমতা না রাখেন, প্রার্থীতা বাতিল করার ক্ষমতা না রাখেন, তাহলে এবারকার নির্বাচন সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না বলে আমি মনে করি। সুতরাং আমার স্পষ্ট কথা, আমাদের নির্বাচন যদি সুষ্ঠু না হয়, আজকে যারা বলছেন নির্বাচন হলে সমস্যার সমাধান হবে, না, নির্বাচন যদি সুষ্ঠু না হয় ভয়াবহ আরেকটা সংকটের দিকে আমাদেরকে নিয়ে যাবে। অনুষ্ঠানের সভাপতি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পরাজিত শক্তি যাতে জাতীয় ঐক্যে ফাটল ধরিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। বাংলাদেশের নির্বাচন যাতে ভণ্ডুল করতে না পারে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনোভাবেই কোনো অবক্ষয় ঘটাতে না পারে, সে কারণে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে তাদের মধ্যে বর্তমানে যে ফাটল ধরার একটা আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে কিন্তু একটি ঐক্যবদ্ধতার তাল আমরা দেখতে চাই। এবং নির্বাচন কমিশনও সুষ্ঠু নির্বাচন করবার জন্য তাদেরকে বদ্ধপরিকর থাকতে হবে। বাংলাদেশের নির্বাচনকে ম্যানিপুলেট করবার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি কোনো রকম কোনো বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়, কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ করা হয়, তাহলে কিন্তু এই যে দুজন নির্বাচন কমিশনার যারা জেলে আছেন তাদের পরিণতি কিন্তু একই রকম হতে পারে। দেশের স্বার্থে ছাড় দিয়ে হলেও জুলাই সনদে সব দলকে সই করার আহ্বান জানান তারা। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জাতীয় স্বার্থে সব পক্ষ এক হয়ে এই জুলাই সনদে স্বাক্ষর করবে, জাতীয় নির্বাচনের পথ তারা তৈরি করবে। তারা কোনোভাবেই নিজেদের মধ্যে যে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না, সনাতন পদ্ধতিতে নির্বাচন হবে, এই ধরনের একটা অবস্থার পরিস্থিতি তৈরি করে যাতে নির্বাচনের ক্ষেত্রে যে সরকারকে বা নির্বাচন কমিশনকে সহযোগিতা না করে তারা অসহযোগিতার হাত বাড়িয়ে দেবে, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করতে চাই না। আমরা কিন্তু দেখছি যে সরকার যখন যাকে যেদিকে চাপে পড়ছে সে অন্যদিকেই সে টার্ন করছে। সরকারের ভিত্তি, নৈতিক জায়গাটা আমরা কিছুটা দুর্বলতা দেখতে পাচ্ছি। সুতরাং অবশ্যই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে হবে। নির্বাচন আপনি সুষ্ঠু করতে পারছেন না, লেভেল প্লেইং ফিল্ড আপনি দিতে পারছেন না, কারণ ওনার কথার মধ্যে আমরা কিছুটা হতাশা দেখেছি যে উনি মনে করছেন যে প্রশাসন, পুলিশ, আরো যারা মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাজে নিয়োজিত তারা অনেকেই ওনার কথা শুনছেন না। আমরা কিন্তু ওনাকে বলেছি তাহলে আপনি কুইট করেন, আপনি অন্য একটা অথরিটির হাতে নির্বাচন দিয়ে। প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজকে হারিয়ে ঢাকা কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। পতিত ফ্যাসিস্টরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তারা বাংলাদেশের রাজনৈতিক দল ছিল না বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সিরডা মিলনায়তনে বাংলাদেশ প্রেক্ষাপটে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা বিষয়ক আলোচনায় তিনি এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে বাণিজ্য হিসেবে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা হয়েছিল বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতি গঠনে বিভক্ত না হয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। পার্বত্য অঞ্চল নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। জাতীয় পার্টির 10ম জাতীয় কাউন্সিল চলছে। রাজধানী গুলশানের একটি পার্টি সেন্টারে সকাল 11টার দিকে শুরু হয় এই কাউন্সিল। কয়েকশো নেতাকর্মীর উপস্থিতিতে আবারও কিছুটা সরব হয়েছে দলটি। অনুষ্ঠানের শুরুতে ঢাকা ও আশপাশের জেলার নেতা এবং বহিষ্কৃতরা বক্তব্য রাখেন। এ সময় জিএম কাদেরের নানা সমালোচনা করেন তারা। বলেন, জিএম কাদেরের কারণে যারা রাজনীতিতে নিষ্ক্রিয় হয়েছে তারা দেশ গড়তে আবার এগিয়ে আসবে, রাজনীতিতে আবার সক্রিয় হবে বলেও আশা করেন তারা। এই সম্মেলন জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করবে বলেও মনে করেন তারা। এতে উপস্থিত হয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, শীর্ষ নেতা মুজিবুর রহমান মঞ্জু, রুহুল আমিন হাওলাদার, বাবলা সহ অনেকেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে মধ্যরাতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের আশঙ্কা এর মাধ্যমে আবারও গণরুম, গেস্ট রুম কালচারের শিক্ষার্থীদের নির্যাতন করা হতে পারে। কমিটি বাতিলের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে প্রক্টর জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শুক্রবার মধ্যরাতে আবারও আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এবার তাদের প্রতিবাদ ছাত্রদলের কর্মকাণ্ডের বিরুদ্ধে। গত বছর 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়। এর মধ্যে 18টি হলে 593 সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় ছাত্রদল। এর প্রতিবাদে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতির এজেন্ডা ঢোকানোর চেষ্টা করেছে। তাদের আশঙ্কা, ছাত্রলীগ যে কায়দায় হলগুলোতে ত্রাসের রাজনীতি করেছিল আবারও তা ফিরতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের আজকে অফিসিয়ালি হল কমিটি প্রকাশ করছে। আমরা শিক্ষার্থীদের আসলে যে জিনিসটা চাইছি, শিক্ষার্থীদের মধ্যে যে ভয়টা কাজ করে, যে ছাত্রলীগের আমলে যে ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করছিল, শিক্ষার্থীদেরকে যেভাবে জিম্মি করে রাখা হতো, তাদের নিজেদের বিভিন্ন প্রোগ্রামে, দলীয় প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো, ওই ধরনের কালচার আবার কোনো পুনরাবৃত্তি হবে কিনা। তারা এই হল কমিটিটা ঘোষণার মাধ্যমে কিন্তু জুলাইয়ের সাথে গাদ্দারি করলো, স্বার্থপরতা করলো। তো অবশ্যই জুলাইয়ের সাথে গাদ্দারি করা কাউকে তো আমরা পজিটিভলি নিতে পারি না। যদি হলে ছাত্র রাজনীতি চলে আসে তাহলে সেই আবার আমাদের গণরুমে, গেস্ট রুমে ফিরে যেতে হবে। এই ভয়াবহতা আমরা উপলব্ধি করতে পারছি। ডাকসু নির্বাচনের আগে এ ধরনের কমিটি ঘোষণাকে ষড়যন্ত্র বলেও মনে করছেন অনেকেই। তারা জানান, শিবির সহ অনেক দলেরই হলে অঘোষিত কমিটি রয়েছে। প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও। প্রশাসনের ভূমিকা আমি বলতে যে খুবই বাজে। তারা আমাদের স্টুডেন্টদেরকে, মানে আমাদের সিদ্ধান্তকে তারা টোটালি মূল্যায়ন করে না। এন্ড আমি মনে করি এখানে হচ্ছে টিকে থাকার জন্য আমাদের স্টুডেন্টদেরকে নিজেদের ফাইট করে যেতে হয় আর কি। যে সরকারে আসুক না কেন, সেই সরকারের ছাত্র সংগঠন হলে থাকলে তারা তাদের কার্যক্রমগুলো হলের বাইরে করবে, বাট হলের ভিতরে শুধুমাত্র ডাকসু নির্বাচিত প্রতিনিধিরাই হলের কার্যক্রমগুলো দেখাশোনা করবে। শিক্ষার্থীদের দাবির মুখে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য মহোদয় জানিয়ে দিলেন যে 17 জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। সেক্ষেত্রে কমিটিগুলো কি বাতিল হবে কিনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা? দেখেন, কমিটি বাতিল করার এখতিয়ার যারা দিয়েছে তাদের, আমরা তাদেরকে ফোর্স করতে পারবো না। কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি চলবে না। 52 থেকে 71 ছাত্র রাজনীতির গৌরবের ইতিহাস ছিল বাংলাদেশে, কিন্তু গত 20-25 বছরে সেটা অনেকটা ম্লান হয়ে গেছে, যার নেতিবাচক ধারণা দিয়ে গেছে ছাত্রলীগ। তাই গুণগত পরিবর্তন না হলে ছাত্র রাজনীতি আর চাইছে না সাধারণ শিক্ষার্থীরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার করেছে প্রধান আসামি স্বাধীন। গতরাতে জেলার শিববাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এ নিয়ে মোট 7 জনকে গ্রেফতার করল আইনশৃঙ্খলা বাহিনী। 15 আগস্টের মধ্যে এই মামলার আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আশ্বাস দিয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার। এদিকে সাংবাদিক তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ, মানববন্ধন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ভিডিও প্রকাশের পর ক্ষোভে ফুঁসে ওঠে দেশের সাংবাদিক ও সাধারণ মানুষ। খুনিদের দ্রুত গ্রেফতারে জোরালো অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে হত্যাকাণ্ডের মূল হোতা স্বাধীন সহ মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে প্রধান আসামি স্বাধীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। এই ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি। আমরা ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। প্রেমের ফাঁদে ফেলে ছিনতাইয়ের ঘটনার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয় বলে জানায় গাজীপুরের পুলিশ কমিশনার। 15 আগস্টের মধ্যে চাঞ্চল্যকর এই মামলার চার্জশিট দেয়া হবে বলেও জানান তিনি। এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত। এটি আমাদের কিছুটা হলো ব্যর্থতা অবশ্যই আছে। এটার পিছনে কেউ ইন্ধনদাতা আছে কিনা, প্রথম দিকে যে কথাটি বলা হয়েছে যেটি কোনো
গোষ্ঠী বা রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় বা কাউকেও এটিকে এখন পর্যন্ত আমরা চাই না, আমরা এটি পাই না। দে আর সিম্পলি ক্রিমিনাল, উই ওয়ান্ট টু সি দেম অ্যাজ এ ক্রিমিনাল। এদিকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে দেশব্যাপী। জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে সাংবাদিক ও সাধারণ জনতা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন হতে যাচ্ছে। ভোটের পরিবেশ নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে মত বিরোধ থাকলেও প্রস্তুতি চলছে জোরে সোরে। প্রভাবমুক্ত ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, এমনটাই আশা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক পর 1962 সালে রাকসু গঠিত হয়। এরপর থেকে মোট 14টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ নির্বাচন হয়েছিল 1989 সালে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্র সংগঠন, শিক্ষার্থী প্রতিনিধি এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের জোর দাবির পর 28 জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা চাই যে রাকসুর মাধ্যমে সব পুরোপুরি সিস্টেম চেঞ্জ হবে। রাকসু নির্বাচন থেকে জাতীয় নেতৃত্ব বের হবে, নির্বাচন যেন স্বচ্ছভাবে হয়। ক্যাম্পাসের রাজনৈতিক দলগুলো চাচ্ছে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হোক সাধারণ শিক্ষার্থীদের মতামত, প্রতিষ্ঠিত হোক যোগ্য নেতৃত্ব। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আবারও অনুরোধ করব যে আপনারা অন্ধ দলীয়করণ থেকে মুক্ত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুলাই আগস্টের যে চেতনা, মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আপনারা কাজ করবেন। ছাত্র দল আছে, তারপরে অন্যান্য ছাত্র সংগঠন আছে, সবাই মিলে যেন আমরা রাষ্ট্র নির্বাচন সম্পন্ন করতে পারি সেই আহ্বান জানাই। যারাই দেশ নিয়ে ভাবতেছে, যারা ক্যাম্পাসগুলো নিয়ে ভাবতেছে, যারা আলটিমেট পজিটিভ চেঞ্জ চায়, তাদের এই গণতান্ত্রিক ওয়েগুলাতে আসা উচিত। রাকসু নির্বাচনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাঠামোগত পূর্ণতা পাবার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বড় ধরনের কোনো ঘটনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরকার হয়, বাট স্বাভাবিকভাবে এই কার্যক্রম চালানোর জন্য আমাদের শিক্ষক বৃন্দ সহ তারা যদি ভূমিকা গ্রহণ করে, ছাত্রছাত্রীদের সহযোগিতা যদি অব্যাহত থাকে, তাহলে এই নির্বাচন সুন্দর পরিবেশে হবে বলে আমরা আশা করি। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্দিহান শিক্ষাবিদদের অনেকেই। ভোট ব্যাহত হয় এরকম কোনো কর্মকাণ্ড থেকে জাতির প্রত্যেকটি সন্তানকে বিরত থাকা উচিত বলে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। আগামী 15 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলবে। নির্বাচনে কেন্দ্রীয় পরিষদে ভিপি ও জিএস সহ 23টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট দেবেন 25,152 জন শিক্ষার্থী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছে রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা। জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন করে সংগঠনটির সভাপতি আব্দুল হক জানান, ব্যবসার পাশাপাশি এখন থেকে মানবিক এবং আত্মসেবামূলক কাজে যুক্ত হচ্ছে বারভিডা। ভবিষ্যতে যানবাহন চালকদের বিনামূল্যে চক্ষু ও রক্ত পরীক্ষার ব্যবস্থা করবেন তারা। পরে আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ব্যবসায়ী নেতারা। রক্তদান কর্মসূচিতে কারিগরি সহায়তা দিচ্ছে ঢাকা মেডিকেল কলেজের সন্ধানী ইউনিট। 2024-এর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন তাদের সাথে আমরা সহমর্মিতা জানাচ্ছি এবং আমরা বাংলাদেশের পরিবর্তনের সবাই অংশীদার হব। যারা আহত আছেন এবং যারা নিহত আছেন তাদের পাশে দাঁড়াবার এবং আমাদের মহৎ কাজ, যে আগে বললাম মানুষ মানুষের জন্য, এটা আমাদের অব্যাহত থাকবে। এটা শুধু আজকেই সীমাবদ্ধ না, এটা সারা বছর ভরে যেন আমরা করতে পারি। যেরকম আমাদের সামনে আরো কর্মসূচি আছে, ড্রাইভারদের চক্ষু পরীক্ষা, এই ধরনের আরো কর্মসূচি, ভলেন্টিয়ার ওয়ার্ক আমরা সারা বছর ভরে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চালু হলো রোবোটনিক ফেস্ট 2025। সকালে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ডক্টর মামুন আহমেদ। এ সময় তিনি বলেন, কঠিন পৃথিবীতে জীবনকে সহজ করতে বিজ্ঞানকে কাজে লাগাতে হবে। বিজ্ঞানের বাস্তব ভিত্তিক ব্যবহারের উপর নির্ভর করবে আগামী দিনের জীবন। মোট 200টি টিমে প্রায় 900 প্রতিযোগী অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এই উৎসবে। মেশিন ও রোবট ইটসেলফ জব মার্কেটে মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতির প্রয়োজনীয়তাটা অনেক কমিয়ে দেবে। এই ধরনের একটা আশঙ্কা থেকে ভবিষ্যতের জব মার্কেটটা কিরকম হবে, চাকরির ধরনটা কিরকম হবে, সেটা নিয়ে এক ধরনের আশঙ্কা আছে। কিন্তু একই সাথে এই কথা আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষের মনুষ্যত্ব, মানবিকতা, আন্তরিকতা, এই জিনিসগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে আগামী 15 আগস্ট রাশিয়ার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় এই ঘোষণা দেয়া হয়। পরে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিনও। এই বৈঠকের মূল আলোচনার বিষয় হবে ইউক্রেন যুদ্ধ সমাপ্তি। তবে এই বিষয়ে ট্রাম্প বলেছেন যে কোনো শান্তি চুক্তির জন্য হয়তো কিছু অঞ্চল বিনিময় করতে হবে। ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা দীর্ঘদিন ধরে এর বিরোধিতা করে আসছেন। এই চুক্তির মাধ্যমে ক্রিমিয়া, দনেস্ক, খেরসন, লুহানস্ক ও জাপেররিঝিয়ার মতো অঞ্চলগুলো রাশিয়াকে ছেড়ে দিতে হবে। এসব অঞ্চলের নিয়ন্ত্রণ বর্তমানে রাশিয়ার হাতে। 2019 সালে এই দুই নেতার মধ্যে সর্বশেষ সরাসরি বৈঠক হয়েছিল। এবারে খেলার খবর। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে বায়ার লেভারকুজেনকে 2-0 ব্যবধানে হারিয়েছে চেলসি। গত 16 মে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পর স্ট্যামফোর্ড ব্রিজে এটিই ছিল চেলসির প্রথম ম্যাচ। তারপরে আড়াই মাসে চেলসি চ্যাম্পিয়ন্স লিগ, কনফারেন্স লিগ, এমনকি আমেরিকায় গিয়ে ক্লাব বিশ্বকাপও জিতেছে। নতুন মৌসুম শুরুর আগে দলের খেলোয়াড়দের পরখ করার পালা ছিল তাদের। খেলার 19 মিনিটের ব্রাজিলিয়ান রিক্রুট এস্তাভো এগিয়ে দেন অল ব্লুদের। 90 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়া পেদ্রো। আগামীকাল দ্বিতীয় প্রাক মৌসুম প্রীতি ম্যাচে এসি মিলানের মুখোমুখি হবে তারা। টি-20 সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজও জয় দিয়ে শুরু করল পাকিস্তান। প্রথম ওয়ানডেতে তারা 5 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ট্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করে দলের 4 রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। পরে এভিন লুইসের 62 বলে 60, অধিনায়ক শাই হোপের 77 বলে 55 এবং রস্টন রেজের 54 বলে 53 রানে ভর করে 280 রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে দলের 16 রানে সাইম আইয়ুবের উইকেট হারায় পাকিস্তান। এরপর 4টি 40 ঊর্ধ্ব রানের জুটি গড়ে তোলে মোহাম্মদ রিজওয়ানের দল। ষষ্ঠ উইকেটে হোসাইন তালাত এবং ম্যাচ সেরা হাসান নওয়াজ 70 বলে 104 রানের জুটি গড়ে দলকে জয় পাইয়ে দেন। 54 বলে 63 রানে অপরাজিত থাকেন হাসান নওয়াজ। আজ সন্ধ্যা 7:30টায় হবে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নির্বাচনের উপর মানুষের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ বলেন সিএসি। বিগত নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত বিতর্কিত কর্মকর্তাদের ভোটের দায়িত্বে না রাখার আশ্বাস। স্বৈরাচার পতনের পর দেশের মানুষ মুক্ত পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে ড্যাব সম্মেলনে তারেক রহমান। সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা। ইউনূস সরকারের 1 বছরের ব্যাংক খাত পুনরুদ্ধার, অর্থ পাচার প্রতিরোধ সহ বিধ্বস্ত অর্থনীতিতে ফিরেছে গতি। তবে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান হতাশাজনক। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় আরো 2 জন গ্রেফতার, মূল হোতা স্বাধীনের দায় স্বীকার। 15 আগস্টের মধ্যে চার্জশিট দেওয়ার আশ্বাস পুলিশ কমিশনারের।
এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হল কমিটির প্রতিবাদে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রকাশ্যে ও গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার ঘোষণা উপাচার্যের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।